আজকের ভিডিওতে রায়মার্টিন ভাষাবিদরা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নে যে 2 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে সঠিক উত্তরটি বেছে বাক্যটি সম্পূর্ণ করো। একে আছে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো এটা হবে আগুন। এরপর দুইটা আছে হরপ্পা সভ্যতায় বাড়িঘর তৈরি হয়েছিল এটা হবে পোড়া ইট দিয়ে। এরপরে তিনটা আছে ভীমবেটকা গুহা ভারতের যে রাজ্যে অবস্থিত এটা হবে মধ্যপ্রদেশ। এরপর চারটা আছে ইতিহাসে যে সমস্ত লেখা আজ পর্যন্ত পড়া যায়নি সেই সময়কে বলে এটা হবে প্রায় ইতিহাসের যুগ। এরপরে পাঁচটা আছে ভারতীয় উপমহাদেশে প্রথম গ্রামকেন্দ্রিক সভ্যতা হলো এটা হবে সিন্ধু সভ্যতা। এরপরে দুইটা আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। কস্তম্ভে আছে একে কর্ণাটক এটা হবে হুনসি। এরপর দুইটা আছে কৃষিকাজ এটা হবে নতুন পাথরের যুগ। এরপর তিনটা আছে হরপ্পা সিলমোহর এটা হবে মেসোপটেমিয়া। এরপরে তিনে দিকে আছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। একে আছে মস্তিষ্কের আকার অনুযায়ী আদিম মানুষের ভাগগুলির নাম লেখো। এর উত্তরটি হলো এই যে এখান থেকে আমাদের মস্তিষ্কের আকার অনুযায়ী মানুষের যে ভাগগুলি প্রথম হচ্ছে এফ, তারপর হচ্ছে এফ থেকে যেটা মানুষ হচ্ছে অস্ট্রালোপিথেকাস। এরপর যেটা আছে দক্ষ মানুষ হোমো হাবিলিস। এরপর যেটা আছে সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ যেটা আছে হোমো ইরেক্টাস। এবং যেটা আছে বুদ্ধিমান মানুষ যেটা আছে এরপর যেটা আছে হোমো স্যাপিয়েন্স। এরপরে দুয়ে দাগে আছে আগুনের আবিষ্কারের দুটি সুবিধা লেখো। এর উত্তরটি হলো আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের অনেক সুবিধা হয়েছিল, যেমন এক প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা। আদিম মানুষ আগুন জ্বেলে তার তাপ নিয়ে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পেত। দুই জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা। সব প্রাণী আগুনকে ভয় পায়। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার পর আগুন দিয়ে অন্য জীবজন্তুর আক্রমণের মোকাবিলা করত। তিন আগুনে ঝলসে খাওয়া। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কাঁচা মাংস খাওয়ার বদলে আগুনে ঝলসানো মাংস খাওয়া শুরু করলো। এরপরে তিনি দেখে আছে একটি সভ্যতা হতে গেলে তার কি কি বৈশিষ্ট্য থাকা উচিত বলে তুমি মনে করো। এর উত্তরটি হলো এই যে আমরা এখান থেকে উত্তরটা বলে দেবো যে একটি সভ্যতা এই যে বিভিন্ন দিকগুলি অর্থাৎ সেই বিভিন্ন দিকগুলি থাকলেই সেটা হচ্ছে একটা সভ্যতা সৃষ্টি হবে, অর্থাৎ হচ্ছে উন্নত গ্রাম ও নগর জীবন, লিপি, শিল্প স্থাপত্য ও শাসন কাঠামো থাকলেই সেটা একটা সভ্যতা হবে। এরপরে চারে দাগে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে আদিম মানুষ যাযাবর ছিল কেন। এর উত্তরটি হলো আদিম মানুষ ছিল যাযাবর, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিন কাটাতো, তাদের কোনো এক জায়গায় পাকাপাকি বসতি ছিল না। এটা হচ্ছে যাযাবর জীবনযাপনের কারণ। এক হচ্ছে খাদ্য সংগ্রহ। আদিম মানুষ নিজেদের খাবার নিজেরা বানাতে পারতো না, তারা বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে খেত। দুই শিকার ও ফলমূল জোগাড়। আদিম মানুষ শিকার করে ও ফলমূল জোগাড় করে খাবারের চাহিদা মেটাতো, আর এই শিকার ও ফলমূলের খোঁজে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো। এরপরে দুইটা আছে মেহেরগড় সভ্যতার সময় অনুযায়ী বিভিন্ন পর্যায়গুলি লেখো। এর উত্তরটি হলো মেহেরগড় সভ্যতার সময়সীমা হলো আনুমানিক খ্রিস্টপূর্ব 7000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 3800 অব্দ পর্যন্ত। মেহেরগড় সভ্যতার এই সময়সীমাকে তিনটি পর্যায়ে ভাগ করা যায়। প্রথম পর্যায়ে যেটা আছে মেহেরগড় সভ্যতার প্রথম পর্যায়ের সময়কাল হলো আনুমানিক খ্রিস্টপূর্ব 7000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ পর্যন্ত। এরপর যেটা আছে দ্বিতীয় পর্যায় মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্যায়ের সময়কাল হলো আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 4000 অব্দ পর্যন্ত। এরপর এটা আছে তৃতীয় পর্যায় মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্যায়ে সময়কাল হলো আনুমানিক খ্রিস্টপূর্ব 4000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 3800 অব্দ পর্যন্ত। এরপরে তিনিটা হচ্ছে কে কত সালে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন। এর উত্তরটি হলো এই যে এখান থেকে আমরা যাচ্ছি যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো খনন কার্য চালিয়ে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা নিদর্শন আবিষ্কার করেন। অর্থাৎ হচ্ছে 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন। এরপরে চারিটা হচ্ছে হরপ্পা সভ্যতা কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল। এর উত্তরটি হলো সিন্ধু নদের উপত্যকায় হরপ্পা ছিল। হরপ্পা সভ্যতার
প্রধান কেন্দ্র। আর এই সভ্যতা প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়েছিল। হরপ্পা সভ্যতার বিস্তার। হরপ্পা সভ্যতার বিস্তার ছিল পূর্বে আলমগীরপুর থেকে পশ্চিমে বর্তমান পাকিস্তানে বেলুচিস্তান পর্যন্ত এবং উত্তরে জম্মুর মান্ডা থেকে দক্ষিণে গুজরাটের কচ্ছ অঞ্চল পর্যন্ত। তবে উত্তরে আফগানিস্তানে এক প্রত্নক্ষেত্রে এবং দক্ষিণে মহারাষ্ট্রে দাইমাবাদ অঞ্চলে হরপ্পা সভ্যতার অনেক চিহ্ন পাওয়া গেছে। এরপরে 5টা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে ভীমবেটকার গুহাচিত্র সম্পর্কে যা জানো লেখো। এর উত্তরটি হলো মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছু দূরে বিন্ধ্য পর্বতের জঙ্গলে ভীমবেটকায় অনেকগুলি গুহার সন্ধান পাওয়া গেছে। এই গুহায় পুরনো পাথরের যুগে বসবাসকারী আদিম মানুষেরা অনেক ছবি এঁকেছে। এই ছবিগুলি প্রায় সবগুলি শিকারের ছবি। ছবিগুলিতে আছে নানা রকমের বন্য পশু, পাখি, মাছ, কাঠবিড়ালি, কুকুর প্রভৃতি। ছবিগুলিতে দেখা যায় মানুষ একা বা দল বেঁধে শিকার করছে। ছবিগুলিতে দেখা যায় হাতেও ও পায়ে গয়না ও কারোর মুখে মুখোশ পরা আছে। ছবিগুলিতে সবুজ, হলুদ, সাদা ও লাল রং এর ব্যবহার দেখা যায়। এরপরে 2টা হচ্ছে হরপ্পাবাসীর ধর্মীয় জীবন কেমন ছিল। এর উত্তরটি হলো আমরা এখান থেকে উত্তরটা বলে দেবো যে হরপ্পা সভ্যতার শাসক কে ছিলেন তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে সংশয় রয়েছে। মহেঞ্জোদারো খনন কার্যের ফলে একটি পুরুষ মূর্তি পাওয়া গেছে। মূর্তিটির মুখগহ্বর, কান এবং দাড়ি সুন্দরভাবে খোদিত, মাথার চুল আঁচড়ানো। মূর্তিটি বাঁ কাঁধ থেকে একটা চাদর ঝুলছে। মূর্তিটি কোনো রাজা নাকি কোনো পুরোহিতের তা নিয়ে এখনও সন্দেহের অবসান হয়নি। তবে অনেকে মনে করেন মূর্তিটি একজন পুরোহিত রাজা যিনি হরপ্পার শাসক ছিলেন। এরপরে 6 দিকে আছে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও যে কোনো একটি। একে আছে প্রাচীন ভারতীয় উপমহাদেশে আদিম মানুষের জীবন কেমন ছিল আলোচনা করো। এর উত্তরটি হলো আদিম মানুষ পশুর মতো বনে জঙ্গলে বিচরণ করত। গুহাবাসী মানুষ এই সময় বন থেকে ফলমূল, লতাপাতা ও পশুর কাঁচা মাংস আহার করে ক্ষুধা নিবৃত্ত করত। আদিম মানুষের জীবন ছিল বিপদসংকুল ও কষ্টকর। ক্রমশ মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে সভ্যতার দিকে এগিয়ে যায়। বাসস্থান আদিম মানুষ ঘরবাড়ি বানাতে জানত না। তারা পাহাড়ের গুহায়, গাছের ডালে বা জলাশয়ের ধারে বসবাস করত। বনে জঙ্গলে হিংস্র পশুর আক্রমণের সম্ভাবনা থাকতো সবসময়। এটা হচ্ছে খাদ্য। আদিম মানুষ ছিল খাদ্য সংগ্রাহক। এরা বনে জঙ্গলে ঘুরে ঘুরে ফলমূল সংগ্রহ করত, পশু পাখি ও বিভিন্ন ধরনের প্রাণী শিকার করে তার কাঁচা মাংস খেত। এরপর এটা হচ্ছে বিপদসংকুল জীবন। আদিম মানুষের জীবন ছিল খুবই বিপদসংকুল। হিংস্র পশুর সঙ্গে লড়াই মানুষকে বেঁচে থাকতে হতো। অনেক মানুষ পশুর সঙ্গে লড়াই করতে গিয়ে অকালে মারা যেত। এছাড়া মানুষ অখাদ্য কুখাদ্য গ্রহণের কারণেও নানা রকম রোগে আক্রান্ত হতো। এরপর এটা হচ্ছে অসহায়তা। আদিম মানুষ প্রকৃতির কাছে ছিল অসহায়। ঝড় বৃষ্টি, ভূমিকম্প, তুষারপাত, বজ্রপাত, প্রবল শীতে মানুষ প্রচণ্ড কষ্ট পেত। অবশ্য মানুষ যখন দলবদ্ধভাবে থাকতে শুরু করে তখন তাদের অসহায়তা অনেকাংশে দূর হয়। এবার যেটা হচ্ছে কর্মপ্রচেষ্টা। মানুষ আত্মরক্ষা তথা বেঁচে থাকার তাগিদে কর্মপ্রচেষ্টা আরম্ভ করে। মানুষ পশুকে পোষ মানাতে চেষ্টা করে। এক্ষেত্রে উল্লেখযোগ্য হলো কুকুর। কুকুরই প্রথম মানুষের গৃহপালিত পশু। ক্রমে মানুষ অন্যান্য পশু পালন করা শুরু করে, চাষ আবাদ আরম্ভ করে। এক্ষেত্রে মহিলারাই অগ্রণী ভূমিকা পালন করে। ঘরবাড়ি বানাতে শুরু করে। পোশাকের ক্ষেত্রে প্রথমে গাছের পাতা, তারপর গাছের ছাল, এরপর পশুর চামড়া পরিধান করে মানুষ তার লজ্জা নিবারণ করতে শেখে। কঠোর পরিশ্রমের কারণে মানুষের শরীরের কাঠামো ক্রমে উন্নতি লাভ করে। মানুষের জীবনযাত্রা কঠিন হলেও বুদ্ধির জোরে ধীরে ধীরে মানুষ প্রকৃতির প্রতিকূলতাকে জয় করে অস্তিত্ব রক্ষা করে সভ্যতার দিকে এগিয়ে যায়। এরপরে এটা হচ্ছে 2 হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল আলোচনা করো। এর উত্তরটি হলো পৃথিবীর সুপ্রাচীন সভ্যতাগুলির মধ্যে হরপ্পা ছিল অন্যতম। হরপ্পা ছিল প্রাক ঐতিহাসিক নদীমাতৃক ও নগরকেন্দ্রিক সভ্যতা। এখানকার উল্লেখযোগ্য নগরগুলি ছিল হরপ্পা, মহেঞ্জোদারো, রূপার, লোথাল, কালীবঙ্গাল প্রভৃতি। এই শহরগুলির নগর পরিকল্পনা ছিল নিম্নরূপ। নগর পরিকল্পনা: এক, জনবসতি এলাকা। হরপ্পা সভ্যতার নগরগুলির জনবসতি এলাকার 2টি ভাগ ছিল। এক, উঁচু এলাকা বা সিটাডেল ও 2, নিচু এলাকা। উঁচু এলাকা
বা সিটাডেল এলাকায় সাধারণ মানুষের বসবাস ছিল না। সম্ভবত এখানে শহরে ধনী ও শাসক ব্যক্তিরা থাকতেন। শহরের মূল জনবসতি ছিল নিচু এলাকায়। এবার দিয়েছে বাড়িঘর। পোড়া ইটের বাড়িগুলি ছিল একতল বা বহুতল বিশিষ্ট। প্রত্যেক বাড়িতে থাকতো উন্মুক্ত আঙিনা, প্রাচীরে বেষ্টনী, শোয়ার ঘর, রান্নাঘর, স্নানাগার, কূপ। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে বাড়িগুলি অবস্থান করত। এরপর তিনি রয়েছে পয় প্রণালী। পয় প্রণালীর জন্য হরপ্পা সভ্যতা জগৎ বিখ্যাত। প্রত্যেক বাড়ি থেকে ব্যবহার্য পরিত্যক্ত জল ছোট নালার মাধ্যমে রাস্তায় ঢাকা দেওয়া ম্যানহোল যুক্ত বড় নর্দমা এসে পড়ত এবং সেখান থেকে দূষিত জল শহরের বাইরে চলে যেত। এই বইটা হচ্ছে রাস্তাঘাট। হরপ্পা শহরগুলির রাস্তাঘাট ছিল প্রশস্ত। রাস্তাগুলি উত্তর, দক্ষিণ ও পূর্ব পশ্চিমে বিস্তৃত ছিল। রাজপথগুলিতে আলোর ব্যবস্থা ছিল। এরপর আছে এটা শস্যাগার। হরপ্পা ও মহেঞ্জোদারো দুর্গ অঞ্চলে একটি করে শস্যাগারের নিদর্শন পাওয়া গেছে। পাকা ইটে তৈরি এই শস্যাগারের আয়তন ছিল প্রায় 9,000 বর্গ ফুট। এখানে শস্য মজুত রাখা হতো হাওয়া চলাচলের জন্য। এইগুলিতে ঘুলঘুলির ব্যবস্থা থাকতো, ফলে খাদ্যশস্য শুকনো ও তাজা থাকতো। প্রজাতি দুঃসময়ে শস্য বিতরণ করা হতো। শস্যাগারের পাশে শস্য মাড়াই করা চাড়াল ছিল এবং শ্রমিকদের আবাসস্থল ছিল। বর্তমানে অনেক ঐতিহাসিক একে বর্তমান ব্যাংক ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন। এরপর এটা হচ্ছে স্নানাগার। মহেঞ্জোদারো দুর্গ অঞ্চলে 180 ফুট দৈর্ঘ্য এবং 108 ফুট প্রস্থ বিশিষ্ট একটি স্নানাগার অস্তিত্ব পাওয়া গেছে। ঋতুভেদে এখানে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল। নোংরা জল বের করে পরিষ্কার জল প্রবেশ করারও ব্যবস্থা লক্ষণীয়। অনেকে একে অভিজাতদের জলকেলির স্থল বলে মনে করেন। স্নানাগার প্রাচীন ভারতে মানুষের স্বাস্থ্য সচেতনতার পরিচয় দেয়। পরিবেশে বলা যায় সুপ্রাচীনকালে এত উন্নত নগরকেন্দ্রিক সভ্যতা ভারতীয়রা বাস করত, এটা গভীর চিন্তায় উদ্বেগ করে। এই সভ্যতায় নগর পরিকল্পনা যে পরবর্তী আধুনিক শহরে মানুষকে প্রভাবিত করেছে তাতে কোনো সন্দেহ নেই। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী ইতিহাস বিষয়ে যে 2 দাগে প্রশ্নপত্র ছিল তা সম্পূর্ণ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।